চিকিৎসা গ্রহণ করতে পারছেন বেগম খালেদা জিয়া। খোঁজ নিতে হাসপাতালে 3 বাহিনীর প্রধান। সুস্থতা কামনা জামাত আমিরের। চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞরা আসছেন বুধবার। নিরাপত্তা নিশ্চিতে বেগম জিয়াকে ভিভিআইপি মর্যাদা। এভার কেয়ারে এসএসএফ পিজিআর মোতায়েন। শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন তারেক রহমান। আগে গণভোট দাবিতে বরিশালে 8 দলের সমাবেশ। সুষ্ঠু ভোট নিয়ে টালবাহানার সহ্য না করার হুঁশিয়ারি। নির্বাচনে চলমান পরিস্থিতির প্রভাব পড়বে না বলছে বিএনপি। অংশগ্রহণমূলক নির্বাচন চায় ইইউ। নতুন ভোটারদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরিতে চ্যালেঞ্জ দেখছেন মিলার। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ইসি। এবং যেকোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডেটদের প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের। দেশপ্রেমকে সবার আগে গুরুত্ব দেওয়ার তাগিদ। চট্টগ্রামে শীতকালীন কুচকাওয়াজ। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। চিকিৎসা গ্রহণ করতে পারছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমনটা জানিয়ে গুজবে কান্না দেওয়ার অনুরোধ করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, চীন ও যুক্তরাজ্যের চিকিৎসকরা আসছেন বুধবার। এদিকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ নিতে হাসপাতালে যান 3 বাহিনীর প্রধান। হাসপাতালে বেগম জিয়ার খোঁজ নেয়ার পর তার সুস্থতা কামনা করলেন জামাত আমির। সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অবস্থার অবনতি হলে 27 নভেম্বর নেওয়া হয় সিসিউতে। সংকটাপন্ন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা তদারকি করছে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড। ইনশাআল্লাহ আমরা এই যাত্রাও আপনাদের ভালোবাসা। বেগম জিয়ার চিকিৎসা সংক্রান্ত সবশেষ খবর জানাতে মঙ্গলবার বেলা 12টার দিকে হাসপাতালের সামনে ব্রিফিং করেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জানান, চিকিৎসা নিতে পারছেন বেগম জিয়া। কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন ডাক্তার জাহিদ। আল্লাহর অশেষ মেহেরবানিতে ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা উনি গ্রহণ করতে পারছেন, অথবা আমরা যদি বলি মেনটেন করছেন। এই সংকটময় মুহূর্তে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চাই। কোনো ধরনের গুজব ছড়ানো এবং গুজবে কান না দেওয়ার জন্য বিনীতভাবে পরিবারের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আপনাদেরকে আমরা অনুরোধ করছি। উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে দেশের বাইরে নেওয়ার বিষয়টি নির্ভর করছে বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরামর্শের উপর, জানান ডাক্তার জাহিদ। ইউকে থেকে ওনাকে দেখার জন্য বিশেষজ্ঞ আসবেন এবং ওনারা দেখবেন। দেখার পরবর্তীতে ওনাকে যদি ট্রান্সফারেবল হয়, আমাদের যদি ট্রান্সফার করার প্রয়োজন পড়ে মেডিকেল বোর্ড মনে করে, তখনই ওনাকে সেই যথাযথ সময়ে ওনাকে চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়া হবে। আমাদের সকল প্রস্তুতি আছে, কিন্তু সর্বোচ্চটা মনে রাখতে হবে যে রোগীর বর্তমান অবস্থা এবং সর্বোপরি মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কোনো কিছু করার সুযোগ এই মুহূর্তে আমাদের নেই। এদিন রাতে 3 বাহিনীর প্রধানরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে আসেন। রাত 9টার পর একে একে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান আসেন এভারকেয়ার হাসপাতালে। বেগম জিয়ার চিকিৎসায় বুধবার সকালে যুক্তরাজ্য ও সন্ধ্যায় চীন থেকে চিকিৎসকদের আলাদা 2টি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে আসবে বলে ডাক্তার জাহিদের বরাতে গণমাধ্যমে জানিয়েছে বিএনপির মিডিয়া সেল। রাত 10টার পর জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এভারকেয়ার হাসপাতালে আসেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে। সারা দুনিয়ার মানুষের সাথে আমরাও দোয়া করি, আল্লাহ তাআলা উনাকে সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। তিনি সুস্থ হয়ে আবার ফিরে আসুন এবং জাতির খেদমতে বাকি জিন্দেগিটা উনি যাতে কাটাতে পারেন সেই দোয়া করি। এদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতার কঠিন সময়ে বিএনপি নেত্রীর সুস্থতার জন্য জনগণের ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য দল ও পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, দেশি বিদেশিদের শুভকামনা তাকে গভীরভাবে স্পর্শ করেছে। দেশবাসীর সম্মিলিত সমর্থনই তার পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলেও জানান তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা আরও জানান, নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে বিদেশে নেয়ার পরিকল্পনা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় সাবেক প্রধানমন্ত্রীকে ভিভিআইপি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে এভার কেয়ারে বেগম জিয়ার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন এসএসএফ ও পিজিআর সদস্যরা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বিশেষ এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়। পাশাপাশি জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান, বেগম জিয়াকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তার পরিবারকেও অবহিত করা হয়েছে। এতে তাকে ভিভিআইপি নিরাপত্তা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বিএনপি চেয়ারপারসনের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সহ সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। সভায় বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এদিকে দুপুর 2টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে মোতায়েন করা হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ ও পিজিআর। তৎপরতা বেড়েছে পুলিশ সহ অন্য বাহিনীরও। বিশেষ নিরাপত্তা বাহিনী আইন 2021 অনুযায়ী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিধান করা এসএসএফ এর দায়িত্ব। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাইলেই দ্রুত ইস্যু করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেবে সরকার। বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন বলে আশা জানিয়েছেন বিএনপি মহাসচিব। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তির পর থেকেই আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি। দলের সিনিয়র নেতারা জানান, শিগগিরই দেশে ফিরবেন তিনি। আবার তারেক রহমানের জন্য ট্রাভেল পাস ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এখনও ট্রাভেল পাসের আবেদন করেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এমন তথ্য নিশ্চিত করে মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, চাওয়া মাত্রই তা ইস্যু করা হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসা নিতে চাইলে সেক্ষেত্রেও সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার। ট্রাভেল পাসটা ইস্যু হয়েছে কিনা স্যার? না, ট্রাভেল পাস উনি চাইলে ইস্যু হবে। এখনো চান নাই? আমার জানার মতো এখনো চান নাই। বেগম জিয়াকে বিদেশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা আপনাদের? না, ওটার প্রস্তুতি আছে। যদি প্রয়োজন ডাক্তাররা বললে তখন তো নিয়ে যাওয়া হবে। ওনার আত্মীয় স্বজন এবং পার্টির লোকেরা কনফার্ম করবে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে কিনা। অ্যারেঞ্জমেন্ট আছে। তার মানে তারেক রহমানের আশা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নাই? না, কোনো। এদিন সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তারেক রহমানের নিরাপত্তা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে কারো নিরাপত্তায় কোনো ঝুঁকি নেই। বিশেষ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থার আশ্বাস দেন উপদেষ্টা। বাংলাদেশে কারো কোনো নিরাপত্তার কোনো শঙ্কা নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবার জন্য প্রস্তুত আছে এবং স্পেশালি যাদের জন্য দরকার তাদের জন্য স্পেশাল যেটা দেওয়ার দরকার ওইটার জন্য আমরা প্রস্তুত আছি। এদিকে গণমাধ্যমে বিএনপি মহাসচিব জানিয়েছেন, বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেই দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন তারেক রহমান। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে শিগগিরই দেশে ফিরবেন বলে আশা মির্জা ফখরুলের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চলমান পরিস্থিতি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। নির্বাচনে বিএনপির জনপ্রিয়তার প্রমাণ দেবে জনগণ। দলের ইশতেহারে মেগা প্রকল্প নয়, গুরুত্ব পাবে কর্মসংস্থান। তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত বলেও জানান আমির খসরু।
দ্য বাংলাদেশ ডায়ালগের উদ্যোগে ফিউচার বাংলাদেশ চ্যালেঞ্জ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। আমার তো মনে হয় সবাই প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে দলটির ইশতেহার পরিকল্পনায় তরুণরাই অগ্রাধিকার। আমরা যে ম্যানিফেস্টো তৈরি করছি, যে প্রোগ্রামগুলো বাস্তবায়ন সহ করছি, উই হ্যাড এনাফ অফ মেগা প্রজেক্ট। আমরা কিন্তু বিনিয়োগ করব এই জায়গায়, এটা আমাদের প্রোগ্রাম আছে, যে আমাদের সব ইয়াং ছেলেমেয়েরা যাতে ডিজিটাল ইকোসিস্টেমে ঢুকতে পারে এবং ডিজিটাল যে আমাদের প্রত্যেক জায়গায় আমাদের প্ল্যান আছে, আমরা কল সেন্টার করব, ডেটা সেন্টার করব। বেগম জিয়ার অসুস্থতা ও তারেক রহমানের দেশে ফেরা নিয়ে উদ্ভূত পরিস্থিতি আগামী নির্বাচনে প্রভাব ফেলবে কিনা গণমাধ্যমের এমন প্রশ্নের জবাব দেন আমির খসরু। কবে আসবেন উনি? ম্যাডাম অসুস্থ, সুতরাং সব মিলিয়ে ওনারা যেটা করবেন সেটা ওনাদের পারিবারিক চিন্তা। রাজনীতি এত সহজে প্রভাব পড়ার কোনো বিষয় না। বিএনপি একটি সবচেয়ে জনপ্রিয় দল, মানুষের আস্থা নিয়ে রাজনীতি করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান এবং জিয়াউর রহমান সাহেবের উপর যে আস্থা আছে, এটা বাংলাদেশের মানুষ যখনই সুযোগ পেয়েছে তখনই প্রমাণ করেছে। এদিকে মঙ্গলবার দুপুরে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়া সঠিক সময়ে সুচিকিৎসা পেলে আজকের অবস্থা হতো না। একজন নেত্রী বলেছেন, আমার বাবা কিছুই রেখে যাননি, আমি হাত পা নিয়েই বিদায় নিব। অথচ ব্যাংকের ভোল্ট থেকে 832 ভরি সোনা পাওয়া যাচ্ছে। আর আরেকজনের বিরুদ্ধে মিথ্যা মামলায় তাকে সাজা দিতে হবে, শাস্তি দিতে হবে, পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে, নিজের অবৈধ ক্ষমতাকে পোক্ত করতে হবে, ধরে রাখতে হবে, এই কারণে তাকে সাজা দেওয়া। এগুলো কি জনগণ বোঝেনি? বুঝেছে। বেগম খালেদা জিয়াকে নিয়ে অনেক উৎকণ্ঠার মধ্যেও আলোর রেখা দেখতে পাচ্ছেন বলেও জানান রিজভী। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। এই জাতির সুষ্ঠু নির্বাচন নিয়ে টালবাহানা করলে জনগণই সরকারকে উৎখাত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির। আগের গণভোট সহ 5 দফা দাবিতে জামাত সহ 8 দলের বরিশাল বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি। এদিকে রাজধানীতে আলাদা আয়োজনে জামাত আমির বলেন, ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করবে না জামাত। 5 দাবিতে জামায়াত সহ সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশ এবার বরিশালে। নগরের ঐতিহাসিক বেলস পার্ক মাঠে কানায় কানায় পূর্ণ হয় নেতাকর্মীদের পদচারণায়। জাতীয় নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত সহ অন্যান্য দাবি আদায়ে মুহুর্মুহু স্লোগানে মুখর গোটা এলাকা। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, নির্বাচন নিয়ে তালবাহানা করলে দেশের জনগণই সরকারকে উৎখাত করবে। সেই সঙ্গে বাংলাদেশে আর কোনোদিন খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অর্থ পাচারকারীদের জায়গা হবে না জানিয়ে বিদেশি প্রভুভক্ত তাবেদার রাষ্ট্র হতে দেবে না বলেন এই নেতা। আমাদের দেশকে বিদেশের তাবেদার যারা বানাতে চায় তাদের জায়গা বাংলার জমিনের মধ্যে হবে না। এদিকে ফরিদপুরে গণসমাবেশে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের ঘোষণার কারণে তৈরি হওয়া সংকটের দায় নিতে হবে সরকারকেই। গণভোট এবং নির্বাচন একসাথে হওয়ার কারণে কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে কিন্তু সরকারকে দায়িত্ব বহন করতে হবে। অন্যদেরকে ম্যানেজ করা যায়, জামায়াতকে ম্যানেজ করা যায় না। রাজধানীর মিরপুরে ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক আলোচনা সভায় যোগ দেন জামায়াত আমির শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে জনগণকে অন্ধকারে রেখে কোনো কাজ করবে না তার দল। গুরুত্বপূর্ণ কাজগুলোতে হাত দেওয়ার আগে অবশ্যই সংশ্লিষ্ট অংশীজনদের সাথে আগে বসবো, তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে। ইনসাফের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। যে ঘরের সদস্য আপনারা সে ঘরের সদস্য। শফিক মুন্সি, সময় সংবাদ। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচনে নতুন ভোটারদের স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে নেয়াকে অন্যতম বড় চ্যালেঞ্জ মনে করছে ইইউ। নির্বাচন ভবনে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বলেন, নতুন ভোটারদের কেন্দ্রে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত পরিবেশ তৈরি করা এখন কমিশনের বড় দায়িত্ব। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনকে ইতিবাচক হিসেবে দেখছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন নিয়ে ইসির চলমান প্রস্তুতি সন্তোষজনক বলেও জানান ইইউ রাষ্ট্রদূত। বৈঠকে সিইসির পক্ষ থেকে জানানো হয়, সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় কমিশন সম্পূর্ণ প্রস্তুত।
I mentioned the challenge will be that you have a generation of citizens who did not take part in previous polls. The Commission is ready for the holding of elections which will combine not only the popular vote but also, of course, the referendum on the July Charter. We will continue to support the holding of the first democratic election. The European Union is preparing to deploy a very large election observer mission, and how do you ensure that the elections are smooth and participatory? That's what we want to see. অন্তর্বর্তী সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদনের শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। মঙ্গলবার প্রায় 2 ঘন্টা শুনানি হয়। মতামত দেন 3 সিনিয়র আইনজীবী। বলেন, গণ অভ্যুত্থানের পর গঠন হওয়া সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। যে সরকার শপথ নেয়ার পর সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে, সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী। অন্তর্বর্তী সরকারকে অবৈধ ঘোষণা চেয়ে একটি মামলার শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। মামলা করা আইনজীবীর মূল যুক্তি হচ্ছে 5 আগস্টের গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিলেন। ফলে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সরকার গঠনে রাষ্ট্রপতির রেফারেন্সের বিষয়ে তাদের মতামত দেওয়ার সুযোগ নেই। এতে বর্তমান সরকারের শপথ ও গঠন প্রক্রিয়া অবৈধ হয়েছে। মঙ্গলবার শুনানিতে রিটকারীর এসব যুক্তি উড়িয়ে দিয়েছেন 3 আইনজীবী। শিশির মনির বলছেন, গণ অভ্যুত্থানই এই সরকারের ম্যান্ডেট। সুপ্রিম কোর্টের মতামত দেয়া বা নেয়ায় বৈধতা প্রশ্নবিদ্ধ হবে না। সারা দুনিয়ার কোথাও গণ অভ্যুত্থান হওয়ার পরে সরকার গঠনের জন্য আদালতের কাছে আসা হয় না, জনগণ নিজেরাই সরকার গঠন করেন। এখানেও তাই হয়েছে, সকলে মিলে কনসেনসাসের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে। এখানে আদালতের মতামতের পক্ষে বিপক্ষের কোনো প্রশ্ন জড়িত নেই। আইনজীবীরা বলছেন, যে সরকার সুপ্রিম কোর্ট পুনর্গঠন করেছে সেই আদালতে গিয়েই সেই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা স্ববিরোধী। যেহেতু রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তিনি নিয়োজিত ছিলেন এবং তিনি তার নেতৃত্বে তার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা সংবিধান সম্মত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এসে বলছি যে সরকার অসাংবিধানিক, অথচ সেই আপিল বিভাগে কিন্তু ওই সরকারই গঠন করেছে। কাজে এটা তো স্ববিরোধী একটা কথা। বুধবার এ বিষয়ে শুনানির জন্য ফের বসবে আপিল বিভাগ। ওই দিন মতামত দেবেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। এর আগে সরকারের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি খারিজ করেছিলেন হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ পিছিয়ে 7 ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এর আগে সোমবার তার বিরুদ্ধে 2 জন সাক্ষ্য দেন। এ মামলায় ইনুর বিরুদ্ধে 6 জন হত্যাসহ মোট 8টি অভিযোগ আনা হয়। এদিকে আশুলিয়ায় 7 জনকে হত্যা ও 6 মরদেহ পোড়ানোর মামলায় জবানবন্দি দেন তদন্ত কর্মকর্তা জানে আলম খান। মামলাটিতে মোট আসামি 16 জন। এর মধ্যে সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 জন পলাতক আর গ্রেফতার আছেন 8 জন। অন্যদিকে ট্রাইব্যুনাল 1-এর রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং 2 জনকে হত্যার ঘটনায় সাক্ষ্য গ্রহণ হয়েছে। এ মামলার একমাত্র গ্রেফতার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি 4 আসামি পলাতক। গত 18 সেপ্টেম্বর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 1। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণে ক্যাডেটদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। দীর্ঘ 3 বছরের কঠোর অনুশীলনের পর কমিশন প্রাপ্তি, সেই খুশিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস নবীন সেনা অফিসারদের। মঙ্গলবার সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হয় শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এতে প্রধান অতিথি ছিলেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সালাম গ্রহণ ও কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন ক্যাডেটদের শুভেচ্ছা জানান তিনি। তোমাদেরকে যে কোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
পরে পুরস্কার তুলে দেওয়া হয় সেরা চৌকস ক্যাডেটদের হাতে। প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনের জন্য সোর্ড অব অনার পান আজমাইন ইশরাক। এ সময় নবীন অফিসারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন সেনা প্রধান ও তাদের অভিভাবকরা। শৈশব থেকে আমি স্বপ্ন দেখেছি যে সেনাবাহিনীতে যোগদান করব, আজ সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। এটা অনেক কঠিন একটা প্রশিক্ষণ ছিল, বাট আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে শেষ করতে পারছি। এই জন্য সবার কাছে আন্তরিক ধন্যবাদ। আমার কাছে খুব আনন্দ লাগছে, আমি খুব গর্বিত আমার ছেলে হতে গেছে। এবার 89তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে 184 জন এবং 60তম বিশেষ কোর্সে 20 জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। দীর্ঘ কঠিন প্রশিক্ষণ শেষে এসব নবীন অফিসাররা দেশের জনগণ ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বাগ্রে কাজ করবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফেরদৌসলিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। বুধবার থেকে চলবে সব পরীক্ষা। নবম গ্রেডের দাবিতে সোমবার ও মঙ্গলবার কর্মবিরতি পালন করেন তারা। এদিকে দাবি আদায়ে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেন সরকারি প্রাথমিকের শিক্ষকরা। এতে ব্যাহত হয় বার্ষিক পরীক্ষা। শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা। মঙ্গলবার বার্ষিক পরীক্ষার জন্য স্কুলে আসে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষকদের কর্মবিরতির কারণে সেই পরীক্ষা নিতে পারেনি কর্তৃপক্ষ। পরীক্ষা দিতে এসেও ফিরে যেতে হয়েছে অনেক স্কুলের শিক্ষার্থীদের। বিসিএস ক্যাডারভুক্ত করা সহ 4 দফা দাবিতে সোমবার থেকে কর্মবিরতিতে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে পরীক্ষা নেওয়া বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। বার্ষিক পরীক্ষার সময় শিক্ষকদের এমন কর্মসূচিতে ক্ষুব্ধ অভিভাবকরা। তবে সব প্রতিষ্ঠানে শিক্ষকদের কর্মবিরতির প্রভাব পড়েনি। কোনো প্রতিষ্ঠান চালু রেখেছে বার্ষিক পরীক্ষা। এমনকি কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ করেছে। আমাদেরও কিছু দাবি আছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বিদেশি অনেক প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করায় বহির্বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। এতে ব্যবসা পরিচালনায় আগ্রহী অনেক বহুজাতিক প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্র সফরকালে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আর বিনিয়োগের ক্ষেত্রে করকাঠামো সংস্কার সহ আরও বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির পরামর্শ মার্কিন ব্যবসায়ীদের। তবে সব সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অর্থনীতিবিদদের মতে সবকিছুই নির্ভর করছে নির্বাচিত সরকারের উপর। যুক্তরাষ্ট্র থেকে ফিরে কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 2024 সালে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অক্টোবরে অনেকটা অন্তঃসারশূন্য ভঙ্গুর অর্থনীতির তথ্য নিয়ে যুক্তরাষ্ট্রে আইএমএফ সম্মেলনে হাজির হয় প্রতিনিধি দল। শত শত কোটি ডলার বকেয়ার অভিযোগ দেয় মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানগুলো। কিন্তু 1 বছর পর এবারের সফরের গল্প ছিল ভিন্ন। অনেক প্রতিষ্ঠানের $4 বিলিয়ন পরিশোধ করায় বাংলাদেশের সঙ্গে আর্থিক কারবারে আস্থা বাড়ছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। কেউ বলে নাই যে আমাদের টাকা আছে বাংলাদেশে, সেটা সম্পর্কে কোনো কিছু নেই। ডিসকাশন ওয়াজ মোর অন ফরওয়ার্ড লুকিং, যে আমরা আরও বিনিয়োগ করতে চাই। সম্প্রতি ওয়াশিংটন সফরে গিয়ে গভর্নর সহ অর্থ উপদেষ্টা, সচিব, এনবিআর চেয়ারম্যান বৈঠক করেছেন ইউএস চেম্বারের সঙ্গে। সংস্কার ও পরিবর্তনশীল অর্থনীতির তথ্যে বিনিয়োগে ইতিবাচক মার্কিন ব্যবসায়ীরা বিনিয়োগের ক্ষেত্রে তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বিশেষ করে যে কার্বনের ড্রিঙ্কের জন্য একটু বেশি হাই। আমরা চেষ্টা করব এখন থেকে যেটা, যাতে কেউ কমপ্লেন না করে। উপদেষ্টা জানান, বিনিয়োগকারীদের সব সুবিধা নিশ্চিত করেছে সরকার। তবে নির্বাচিত সরকারই তাদের আস্থা বলে মনে করেন অর্থনীতিবিদরা। যেহেতু পলিটিক্যাল স্টেবিলিটি কি হতে যাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনের পরে, তো সেই জায়গায় এই মুহূর্তে বিনিয়োগকারীদের কাছ থেকে হয়তো আশানুরূপ সাড়া এই মুহূর্তে হয়তো পাওয়া যাবে না। দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন তুলাদের তৈরি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ সুবিধা দেওয়ার প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ প্রতিনিধি দল ও মার্কিন ব্যবসায়ীদের বিভিন্ন পর্যায়ের বৈঠকে বাংলাদেশে বিভিন্ন খাতের ব্যবসায় সহযোগিতার ইতিবাচক আলোচনা হলেও বাংলাদেশের যে জিএসপি সুবিধা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রয়োজন তা নিয়ে উল্লেখ করলেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি যুক্তরাষ্ট্রের ট্রেড বোর্ডের কাছ থেকে। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আমানতকারীদের আস্থা ফেরানোই নতুন ব্যাংকের প্রথম কাজ, সে চেষ্টাই করবে সম্মিলিত ইসলামী ব্যাংক, এমন আশার কথাই জানিয়েছেন নবনিযুক্ত চেয়ারম্যান ডক্টর আয়ুব আলী। আর বাংলাদেশ ব্যাংক বলছে খুব দ্রুতই নিয়ম অনুযায়ী ব্যাংকে লেনদেন করতে পারবেন আমানতকারী ও অন্যান্য গ্রাহকরা। সরকারি মালিকানায় একটা ইসলামী ব্যাংক যাত্রা শুরু করছে।
এটা একটা আমি মনে করি সমগ্র জাতির কাছে এটা একটা সুসংবাদ। আমাদের প্রথম কাজই হচ্ছে আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, এবং আমরা মনে করি যে সরকারি সেক্টরে ইসলামী ব্যাংক আস্থার একটা প্রতীক হয়ে উঠবে। নতুন ব্যাংকটাকে একটা অবয়বের উপরে দাঁড় করানো, এটাই তো প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে আইন কানুন বিধিবিধানের আওতায় যে 5টি ব্যাংকের সাথে সম্পৃক্ত করা হচ্ছে সেটাকে এর মধ্যে কিভাবে মার্জ করা যায়। সময় টেলিভিশনের সংবাদ প্রকাশের পর অবশেষে দেশে ফিরছেন আমিরাতে কারাবন্দী 24 জন জুলাই যোদ্ধা। যে স্বজনদের চোখে মুখে ছিল শুধুই হতাশা প্রিয়জনের মুক্তির খবরে, তারাই আজ আনন্দে আত্মহারা। আবুধাবির আল সদর কারাগারে বন্দী থাকা 24 প্রবাসী বাংলাদেশির মুক্তির খবর পরিবারগুলোর কাছে যেন নতুন জীবনের শুরু। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সরকার ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দাবি করে সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতাও জানান প্রবাসী জুলাই যোদ্ধাদের পরিবার। নাজমুল হাসান রাজুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের বিশেষ রিপোর্টের দ্বিতীয় পর্ব। আলহামদুলিল্লাহ 6 তারিখের মধ্যে ওনারা ডেফিনেটলি বাংলাদেশে থাকবেন। প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্নার স্ত্রী তানিয়া আমিনের চোখে মুখে এবার স্বস্তির হাসি। কিছুদিন আগেও স্বামীর ছবি হাতে নিয়ে কাঁদছিলেন আর দপ্তর থেকে দপ্তরে ছুটছিলেন তিনি। সব কান্না ভুলে স্বামীর মুক্তির খবরে এবার আনন্দে আত্মহারা 1 বছর ধরে চোখের জলে কাটানো এই মানুষটি। আজকে আমি অনেক পরিমাণ খুশি, কারণ বিগত 1 বছর পর আমি খুশির মুখ দেখছি। আমার চোখ থেকে টোটাল পানি সরে গেছে। সংযুক্ত আরব আমিরাতে জুলাই গণ অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে আন্দোলনের কারণে যাবজ্জীবন সাজা হয় কয়েকশো প্রবাসী বাংলাদেশের। পরে 3 দফায় প্রায় 200 জনকে দেশে ফেরানো হলেও আবুধাবি আল সদর কারাগারে বন্দী ছিলেন আরও 25 জন। তাদের মুক্তি বা দেশে ফেরানোর বিষয়ে 1 বছরেও অগ্রগতি না হওয়ায় তা নিয়ে সংবাদ প্রচার করে সময় টেলিভিশন। পরে বিষয়টি নিয়ে দায়িত্বশীলরা নড়ে চড়ে বসলে 2 মাসের মধ্যেই বাকিদেরও মুক্তির খবর আসে। প্রবাসে বন্দী স্বজনদের মুক্তির খবরে এখন আনন্দে আপ্লুত পরিবারগুলোও। প্রিয়জনদের ফেরার খবরে ম্লান হয়েছে স্বজনদের রাজ্যের হতাশা। 1 বছর আমাদের অনেক ঘোরাঘুরির পরে বিভিন্ন দপ্তরে আমাদের বাইরে মুক্তি পাচ্ছে, সেই সংবাদ শোনার পরে আমরা অত্যন্ত আনন্দিত। আলহামদুলিল্লাহ সবাই আমাদের পরিবার বলেন, আমাদের বন্দী 24টা পরিবার বলেন, সবাই আলহামদুলিল্লাহ খুশি। প্রতিবেদন প্রচারের পর বিষয়টি সরকার ও দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দাবি করে সময় সংবাদের প্রতি কৃতজ্ঞতা জানান বন্দী প্রবাসীদের স্বজনেরা। সময় টেলিভিশন শুরু থেকে আমাদের জুলাই বন্দীদের সাথে ছিল, পাশে ছিল। সময় টিভির ভাইরা আমাদেরকে অনেক সহযোগিতা করেছে এবং আমাদের পাশে ছিল। আমাদের প্রতিটা ভাইয়ের বাড়িতে গিয়ে তারা সংবাদ জোগাড় করে, সংবাদ ব্যবস্থা করে তাদের কাছে সরকারের কাছে বিভিন্ন মহলে তারা পৌঁছে দিয়েছে। সময় চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রায় সময় বেশিরভাগ সময় আমরা সময় চ্যানেলকে পেয়েছি আমাদের পাশে। গেল 28 নভেম্বর শুরু হয় 24 জন বন্দীর মুক্তি প্রক্রিয়া। খুব শিগগিরই তাদের দেশে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। আর বন্দী অবস্থাতেই আবুধাবি আল সদর কারাগারে মৃত্যু হয় একজনের। এখন কারামুক্ত স্বজনদের দেশে ফেরার প্রহর গুনছেন স্বজনেরা। দীর্ঘ অনিশ্চয়তার পর প্রিয়জনের দেশে ফেরার অপেক্ষা দ্রুতই শেষ হবে বলে আশা পরিবারগুলোর। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এ যেন ঘরের শত্রু বিভীষণ। গ্রামের ছেলেকে দোকানে কাজ দিয়ে তার হাতেই খুন হলো মালিকের ছেলে। 5 কোটি টাকা মুক্তিপণ হাতিয়ে নিতে 13 বছরের আতিককে অপহরণের পর হত্যা করে কর্মচারী তারেক। রাজধানীতে সম্প্রতি ঘটা এই খুনের অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মাথায় র্যাবের জালে ধরা পড়েছে অভিযুক্ত। মাসুদুর রহমানের রিপোর্ট। 14 নভেম্বর রাত 8টা রাজধানীর আজিজ সুপারমার্কেটের মুসলিম বিরিয়ানিতে তেহারি খেতে যায় মালিকের ছেলে আতিক হাসান। কথা ছিল খাওয়া শেষে বাসায় ফিরবে আতিক, কিন্তু সেই থেকে নিখোঁজ আতিক। একমাত্র ছেলেকে খুঁজে না পেয়ে দিশেহারা বাবা বাবুল হোসেন পুরো এলাকা তন্ন করে ঘুরে ঘেটে দেখেছেন সিসিটিভি ফুটেজ। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশের দাঁড়ে ঘুরে অবশেষে দ্বারস্থ হন র্যাবের। নিখোঁজ হওয়ার পর আমরা রাত্রে গেলাম শাহবাগ থানায় জিডি করার জন্য। র্যাবের অফিসে 3টা বাজে র্যাবের কার্যক্রম চালাইলো। এর মাঝে ঘটনার নতুন মোড় নেয়। র্যাবের সঙ্গে যোগাযোগের আগেই 5 কোটি টাকার বিনিময়ে ছেলেকে ফিরিয়ে দেওয়ার আশ্বাস আসে বিভিন্ন ফোন থেকে। পরে দেখা যায় ফোন নম্বরগুলো ছিল একাধিক রিকশা চালকের। কয়েকজন রিকশা চালককে আটকের পরও খোঁজ মেলেনি আতিকের।
5 কোটি টাকা থেকে মুক্তিপণ নামে 5 লাখে। পরে মুক্তিপণের টাকা নিয়ে আসামি ধরতে ফাঁদ পাতে র্যাব। উত্তরা পল্লবী একাধিক জায়গায় অভিযানের পর কারওয়ান বাজারে সন্ধান মেলে অপহরণকারীর। বেরিয়ে আসে থলের বেড়াল। দেখা যায় অপহরণকারী নিখোঁজ আতিকের বাবারই দোকানের কর্মচারী তারেক। পরিকল্পনা মতো 14 নভেম্বর আতিককে ঘুরতে যাওয়ার কথা বলে নেওয়া হয় দিয়াবাড়িতে। সেখানে গিয়ে ঘটে আরেক নাটকীয়তা। তারেক ও আতিক পরে ছিনতাইকারীর কবলে। সর্বস্ব লুটে নেওয়ার পরও আতিককে নিয়ে বাসায় ফিরতে চান না তারেক। এবার তারেককে সন্দেহ করে আতিক। পরে আতিককে গলায় শার্ট পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে তারেক। মৃত্যু নিশ্চিত করে খালের ভেতর মরদেহ ফেলে ফিরে আসে সে। এখানেই শেষ নয়। হত্যার পর এবার নতুন নাটক শুরু করে তারেক। আতিকের পরিবারের সঙ্গে মিলে খোঁজা শুরু করে তারেক। একই সঙ্গে মুক্তিপণ আদায়ের চেষ্টাও চালাতে থাকে সে। বিভিন্ন রিকশায় ওঠে এবং রিকশাওয়ালাদের ফোন ব্যবহার করে ভিকটিমের পিতাকে ফোন দেয় এবং মুক্তিপণ চায়। এই মুক্তিপণ দাবি করে করে তাকে বোঝানোর চেষ্টা করে যে ভিকটিম এখনো বেঁচে আছে। তারেক ছাড়াও 2 ছিনতাইকারীকে গ্রেফতার করে র্যাব, কিন্তু এখন পর্যন্ত হত্যার সঙ্গে ছিনতাইকারীদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এদিকে তারেক একাই অপহরণ ও হত্যা করেছে বলে আদালতে জবানবন্দি দিয়েছেন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। অপরাধের অভয়ারণ্য যেন খুলনা। মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্যের দ্বন্দ্বে খুলনায় গত 16 মাসে 48টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু নভেম্বরে 7 জনকে হত্যা করা হয়েছে। সর্বশেষ আদালতের সামনে ডাবল মার্ডারের ঘটনায় এখনও মামলা না হলেও একজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে বেরিয়ে আবারও অপরাধে জড়াচ্ছে। তানজিম আহমেদের রিপোর্ট। এই যদি মানুষজন আফটার সোয়েব না থাকে তাহলে কোথায় থাকবে বা। গত 30 নভেম্বর আধিপত্যের দ্বন্দ্বে আদালতের সামনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় 2 জনকে। আমি বিচার চাই, আমার বাবা খুনি বিচার চাই। মাদক আর আধিপত্যের দ্বন্দ্বে নভেম্বরেই খুলনা নগরীতে খুন হন 7 জন। সবশেষ গত 30 নভেম্বর জোড়া খুনের ঘটনায় আতঙ্ক বেড়েছে জনমনে। হত্যাকাণ্ডের 2 দিন পর মামলা না হলেও একজনকে আটক করেছে পুলিশ। গুলি করে এবং জখমভাবে কোপাইছে, অথচ পুলিশ কোনো প্রতিক্রিয়া দেখায় নাই। অপরাধী যতটা না দ্রুত অপরাধ করে প্রমাণ নিশ্চিহ্ন করে বেড়াচ্ছে, প্রশাসনের প্রত্যেকটা দপ্তরকে কর্মযজ্ঞ চালিয়ে যেতেই হবে। গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী খুলনা সদরে গ্রেনেড বাবু ও আরেকটি অংশ ফুলতলা, আলংঘাটা, দৌলতপুরে মুন্না গ্রুপ সবচেয়ে বেশি অপরাধে জড়িত। একই সঙ্গে পলাশ গ্রুপ, হুমা বাহিনী, আরমান গ্রুপ, নুরাজিম গ্রুপ এবং আশিক গ্রুপও সক্রিয়। এসব সন্ত্রাসীরা গত 1 বছরে এ নগরীতে অন্তত 20টি হত্যাকাণ্ডে জড়িত। এই সন্ত্রাসী বাহিনীগুলো কিভাবে এখন পদচারণা করছে, কেন তাদের বিস্তার ঘটছে, এটি আমাদের খতিয়ে দেখবার বিষয় রয়েছে। সূত্র আরও বলছে চলতি বছর 29 মার্চ পলাশ গ্রুপের প্রধান সহ 11 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। এছাড়া হুমা বাহিনী গ্রুপের প্রধান হুমায়ুন কবির এবং আরমান গ্রুপের প্রধান আরমানকে গ্রেফতার করলেও সম্প্রতি 2 জন জামিনে বেরিয়ে এসেছে। পুলিশ বলছে আদালতের সামনে জোড়া হত্যাকাণ্ডে আতঙ্কে মামলা করতে রাজি হচ্ছে না পরিবারগুলো। ভিকটিমের পরিবার যদি কোনো কারণে মামলা না করে তাহলে আইনে যে বিষয়টি উল্লেখ আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। গত 1 বছরেই খুলনায় 52 সন্ত্রাসীকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। নরসিংদীতে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে জুয়েলারি ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত 8:30টার দিকে বাঁশগাড়ি ইউনিয়নের দিঘুলিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় কয়েকজন মুখোশধারী ব্যক্তি দোকানের কাজ ও লেনদেনের কথা বলে প্রান্তোষ কর্মকারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বিদ্যালয় মাঠে নিয়ে তার বুকে গুলি করে পালিয়ে যায় তারা। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। দেখছেন প্রবাসী সময়। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফের বিক্ষোভ কর্মসূচি ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে 144 ধারা জারি করা হয়েছে। ইমরান খানের শারীরিক অবস্থার খবর ঘিরে অস্থিরতা সৃষ্টির আশঙ্কায় এমন পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এর আওতায় সব ধরনের সভা সমাবেশ, অবস্থান কর্মসূচি, মিছিলে মানুষের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে কারাবন্দী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খান। মঙ্গলবার আদিওয়ালা কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করার পর তিনি একথা জানান। বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য প্রবাসী বাংলাদেশিরা প্রতিনিয়ত দোয়া মাহফিল সহ নানা আয়োজন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীরা তার আশুরোগ মুক্তি কামনা করেছেন। শিবলি আল সাদিকের রিপোর্ট।
সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় প্রবাসী বাংলাদেশিরা দোয়া মাহফিল অব্যাহত রেখেছেন। বিএনপি ও অঙ্গ সংগঠন ছাড়াও দলমত নির্বিশেষে বহু সামাজিক সংগঠন তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। জাতীয় দিবস উপলক্ষে এই সময়ে আমিরাতে দীর্ঘ ছুটি থাকলেও বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলের নেত্রীর অসুস্থতার কারণে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান থেকে বিরত রয়েছেন। তার জন্য সবাই দূর দূর প্রান্ত থেকে আমরা দোয়া করি সে যেন সুস্থ হয়। আল্লাহর কাছে বারবার এই দোয়া করবো, আল্লাহ তুমি আরেকবার ওনাকে একটা চান্স দাও। কার হাত আল্লাহ তাআলা কবুল করে আমরা জানি না, তবে আমরা তার জন্য দীর্ঘ আমরা প্রার্থনা করি। আমিরাতের আবুধাবি, দুবাই, শারজা, আজমান ও উমুল কোয়েনে বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে এইসব আয়োজনে শত শত প্রবাসীকে অংশ নিতে দেখা গেছে। গত পরশু শারজায় হয়েছে, আজমানে হয়েছে, আবুধাবি মুসাফফায় হয়েছে এবং ইউএইর বিভিন্ন জায়গায় আমাদের এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমরা একত্রিত হই ওনার জন্য অনেক দোয়া প্রার্থনা করতে, আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে। উমুল কোয়েন বিএনপির উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে নেতাকর্মীরা বলেন, বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। তার পরামর্শ ও নির্দেশনা এই সময়ে দেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তারা। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। দলীয় অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোসলেউদ্দিন নয়নের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দক্ষিণ আফ্রিকার দক্ষিণ শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সেলিম মোহাম্মদ সেলিম। মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। নানা জটিলতায় দীর্ঘদিন জাতীয় পরিচয়পত্র না মিললেও এবার ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে কুয়েতে কর্মরত প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশির মাঝে। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন ধরে কুয়েতে বসবাসরত বহু প্রবাসী বাংলাদেশের ছিল না জাতীয় পরিচয়পত্র। অনেকের অভিযোগ ছুটিতে স্বল্প সময়ের জন্য দেশে গিয়ে সরকারি দপ্তরে ঘুরেও কাজ হতো না, ছিল না ভোট দেওয়ার অধিকারও। তবে দীর্ঘদিন পর এবার দৃশ্যপট পাল্টাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন কুয়েতের প্রবাসী বাংলাদেশিরাও। এরই মধ্যে নির্বাচন কমিশন চালু করেছে ভোটার রেজিস্ট্রেশন অ্যাপ। এর সহায়তায় বিশ্বের অন্যান্য দেশের মতো কুয়েত প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধন করছেন। চূড়ান্ত নিবন্ধনের পর ডাকযোগে পৌঁছে যাবে ব্যালট পেপার। বহুদিন পর ভোটার অধিকারের সুযোগ পাওয়ায় ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে কুয়েতে কর্মরত প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশির মাঝে। প্রবাস থেকে যে ভোটার সুযোগ সুবিধা আসছে এটা খুবই সুন্দর এবং এটার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এই জিনিসটা করছে, সবাইকে ধন্যবাদ। প্রবাসে থেকেও এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো, এটা দেখে ভালো লাগছে যে পোর্টাল ভোটিং এর যে সিস্টেমটা চালু হয়েছে বাংলাদেশে, এই জন্য সিস্টেমটাকে নিয়ে আমরা আনন্দিত। সরকার যে ব্যবস্থাটা করেছেন ইলেকট্রনিক্স ভোটের ব্যাপারে, এখানে অনলাইনে ভোটিংটা যেহেতু দিয়েছেন, ইনশাল্লাহ আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দেব। দীর্ঘদিন বিদেশের মাটিতে থাকলেও দেশের রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান প্রবাসী বাংলাদেশিরা। তাদের সেই প্রত্যাশা পূরণের পথে বড় পদক্ষেপ এই অনলাইন ভোটার নিবন্ধন ব্যবস্থা। অন্তর্বর্তী সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কুয়েত প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। ইতালির কট্টর ডানপন্থী জর্জিয়া মেলোনি সরকার অভিবাসন নীতিতে কড়াকড়ি বাড়িয়েছে। সামান্য অপরাধেও ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশিদের। চলতি বছরের শুরুতেই ফেরত পাঠানো হয়েছে ১২০ জন। ইতালি থেকে হাসান মাহমুদের তথ্যচিত্রে রিপোর্ট। ১৯৯০ সাল থেকে ইতালিতে বাংলাদেশিদের বসতি গড়ে উঠলেও প্রথম বাংলাদেশিরা পৌঁছানো ১৯৮৭ সালে। তখন অবৈধভাবে থাকা তুলনামূলক সহজ ছিল। বহিষ্কারাদেশ দিলেও তা কার্যকর হতো না নিয়মিতভাবে। সময় বদলে এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। মেলোনি সরকার অবৈধ অভিবাসন ঠেকাতে গত ৩ বছরে ৫ লাখের বেশি শ্রমিক বৈধভাবে এনেছে। নতুন করে আরও ৫ লাখ আনার প্রক্রিয়াও চলছে। সেই সঙ্গে অবৈধদের বিরুদ্ধে চলছে কঠোর অভিযান।
বৈধ কাগজপত্র নেই এমন অবস্থা বা সামান্য অপরাধের অভিযোগে বাংলাদেশিদের ফিরিয়ে দেওয়া হচ্ছে দেশে। রোমের কেন্দ্রীয় পুলিশ স্টেশনে মানবিক আশ্রয়ের আবেদন করতে গিয়ে কয়েকজনকে ফেরত পাঠানো হয়েছে। এতে অবৈধ অভিবাসীদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, আইন মানা কিংবা নিয়ম ভঙ্গের ঝুঁকি এখন বহুগুণ বেশি। তাই সবাইকে সচেতনভাবে চলাফেরা ও স্থানীয় আইন কঠোরভাবে মানার আহ্বান জানিয়েছেন তারা। বৈধ কাগজপত্র নেই বা বৈধভাবে থাকার অনুমতি নেই, তারা যে কোনো ধরনের জনসমাগম এড়িয়ে চলবেন এবং কোনো ধরনের মারামারি বা এ ধরনের কার্যক্রম, অপরাধ ভিত্তিক কার্যক্রমের মধ্যে জড়ানো যাবে না। বাংলাদেশি ভাইদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা একটু সতর্ক হয়ে চলবেন এবং ইতালির আইন কানুন মেনে চলবেন। ইতালিতে বর্তমানে 2 লাখের বেশি বাংলাদেশি বৈধভাবে থাকছেন। তবে অভিবাসন সহায়তায় জড়িত সংগঠনগুলো বলছে অবৈধ অবস্থানের সংখ্যা 1.5 লাখেরও বেশি। নৌপথ, সড়কপথ, জাল স্পন্সর, ভিজিট ভিসা মেয়াদোত্তীর্ণ হয়ে থাকা বা মৌসুমি ভিসা শেষে না ফেরা, এসব কারণেই পরিস্থিতি জটিল হয়েছে। আইনি সহায়তা কেন্দ্রগুলোতে এখন অবৈধ বাংলাদেশিদের ভিড় বাড়ছে। ভবিষ্যতে তাদের ভাগ্যে কি আছে তা নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। সময় সংবাদ, ইতালি। নানা আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে জাতীয় দিবস পালন করা হয়েছে। এতে হাজারো প্রবাসী বাংলাদেশি অংশ নেন। 1971 সালের 2 ডিসেম্বর ব্রিটিশ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে দেশটি। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। 2 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস। 1971 সালে এই দিনে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতা লাভ করে দেশটি। দীর্ঘ 54 বছরের অর্জনে আমিরাত আজ বিশ্বের বুকে নিরাপদ, শান্তিপূর্ণ ও সমৃদ্ধশালী রাষ্ট্রের এক অনন্য উদাহরণ। দেশটির মোট জনসংখ্যার প্রায় 80% প্রবাসী। কঠোর আইন শৃঙ্খলা, উন্নত শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা সহ নাগরিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায় বিচার ও শক্তিশালী অর্থনীতির কারণে আমিরাত বিশ্বে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত। আমাদের যেই সংকটাপন্ন আজকে বিষয় সংক্রান্ত বিষয়গুলো চলতেছে, এগুলো আমাদের এই তাদের দেশের সাফল্যের মাধ্যমে, আমাদের দেশের কূটনীতিকের মাধ্যমে তাদের সাথে একটা সমঝোতার মাধ্যমে আমরা 2026 সাল হবে আমাদের জন্য সুন্দর একটা সফলতা কামনা করি। জাতীয় দিবসে নানা আয়োজন করা হয়েছে। সরকারি স্থাপনা, বাড়িঘর, সড়ক, শপিং মল, দোকান সহ সব জায়গায় সাজানো হয়েছে আমিরাতের পতাকা ও আলোকসজ্জায়। ঘোষণা করা হয়েছে 4 দিনের ছুটি। যেহেতু আমরা এই দেশে বর্তমানে বসবাস করছি, তো এর জন্য আমাদের সকলের উচিত এই জাতীয় দিবসটাকে সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত পালন করা। আমরা চাই যেন আমাদের দেশ থেকে এবং এই দুটো দেশের মধ্যে একটা বন্ধন তৈরি হোক, যেন এই দুটো দেশের মধ্যে বিভিন্ন প্রবলেম যা আছে, বিগত আগের প্রবলেম, সামনের প্রবলেম যেগুলো আসবে, এগুলো যেন সবকিছু সলভ করার জন্য সুন্দরভাবে প্রবাসীরা যেন সবাই ভালোভাবে থাকতে পারে। প্রবাসী বাংলাদেশিরাও নানা অনুষ্ঠানের আয়োজন করেছেন। কেউ পরিবার পরিজন নিয়ে দূর দূরান্তে ভ্রমণে গেছেন, কেউ করেছেন মেজবানি বা আড্ডার আয়োজন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আগামী 21 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় দিবস ব্যাডমিন্টন কাপ 2025। কুয়ালালামপুরের সানলুসিন ট্রেন স্টেশনের কাছে জালানসুঙ্গাই বিসির ম্যাট্রিক শাটল কোর্টে এই জমজমাট টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, যেখানে মোট 64টি দল অংশ নেবে। রোববার এক সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন আয়োজক কমিটির সভাপতি আব্দুল মবিন ভুঁইয়া। মালয়েশিয়ায় বসবাসরত যে কোনো বাংলাদেশি নারী পুরুষ খেলোয়াড় এতে অংশ নিতে পারবেন। দল নিবন্ধনের শেষ সময় 18 ডিসেম্বর। চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে 2000 রিঙ্গিত নগদ অর্থ, ট্রফি ও সার্টিফিকেট, যেখানে প্রথম ও দ্বিতীয় রানার্স আপ দল পাবে 1200 রিঙ্গিত ও 500 রিঙ্গিত। এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। শরতের মৌসুমে রূপ বদলে গেছে জাপানের শিনজুকু গিওয়েন পার্কের। লাল কমলা আর হলুদ পাতার সমারোহ দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজারো মানুষ। এর সঙ্গে বাড়তি আকর্ষণ যোগ করেছে পার্কের ভেতরের বিশাল গ্রিন হাউস। জাপানের টোকিও থেকে শাকিল মাহমুদের রিপোর্টে বিস্তারিত। 58 হেক্টরের বেশি এলাকা জুড়ে বিস্তৃত শিনজুকু গিওয়েন জাপানের টোকিওর সবচেয়ে বড় এবং সাজানো পার্কগুলোর একটি। নভেম্বরের শেষ দিকেই পার্ক জুড়ে দেখা যায় ঝলমলে শরতের রং। বিশেষ করে ম্যাপেল আর গিঙ্কো গাছের লাল ও সোনালী পাতায় ছেয়ে যায় পুরো রাস্তা।
3 ধরনের বাগান দিয়ে সাজানো হয়েছে শিনজুকু গিওয়েন পার্ক। জাপানের ঐতিহ্যবাহী সেতু, এর নিচের পানি আর রঙিন মাছ সহজেই দর্শনার্থীদের মনোযোগ আকর্ষণ করে। এর কিছুটা সামনেই দেখা যায় ইংলিশ ল্যান্ডস্কেপ স্টাইলের বাগান, যেখানে বিস্তীর্ণ সবুজ ঘাসের লনে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে। আছে ফরাসি ঘরানার বাগানও, সেখানে সারিবদ্ধ প্লেন ট্রি আর মৌসুমী ফুল দেখলে মনে হবে ইউরোপের কোনো উদ্যান। পার্কটির অন্যতম বড় আকর্ষণ এর আধুনিক গ্রিন হাউস। এখানে সারা বছর ধরে সংরক্ষণ করা হয় গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের গাছপালা, প্রাচীন অর্কিড, উষ্ণ আবহাওয়ায় বেড়ে ওঠা ফুল, ক্যাকটাস, জলজ উদ্ভিদ, এমনকি ছোট কৃত্রিম জলপ্রপাত। সব মিলিয়ে গ্রিন হাউসটিকে একটি ছোটখাটো জঙ্গল বলে মনে হয়। বাইরে শরতের রং আর ভেতরে গ্রিন হাউসের সবুজ, দুটোই দর্শকদের কাছে সমান আকর্ষণীয়। শরতের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই পার্কে ভিড় বাড়ছে, তবে বড় এলাকা হওয়ায় সহজেই পাওয়া যায় শান্ত পরিবেশ। টিকিটের দামও প্রাপ্তবয়স্কদের জন্য $5। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 4টার পর পর্যন্ত প্রবেশের সুযোগ রয়েছে পার্কটিতে। পার্কের পরিবেশ এবং দর্শনার্থীদের নিরাপত্তার জন্য ড্রোন ব্যবহার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। নির্দিষ্ট জায়গা ছাড়া পিকনিকের অনুমোদনও সীমিত আকারে দেওয়া হচ্ছে। পার্কের সৌন্দর্য উপভোগ করার এটিই সবচেয়ে উপযুক্ত সময়। লাল হলুদের এই উৎসব চলবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত। টোকিওর শিনজুকু থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ, জাপান। বিশ্বকাপের দল গোছানোর কাজ সেরে ফেলেছেন লিটন দাস। তবে বিপিএলে অসাধারণ পারফরম্যান্সে দরজা খুলতে পারে বাকিদের জন্য। প্রথম বাংলাদেশি হিসেবে 5 সিরিজ জয়ের রেকর্ড গড়ার পর এমনটাই জানালেন এই উইকেট কিপার ব্যাটার। এদিনই এক পঞ্জিকা বর্ষে সর্বোচ্চ ম্যাচ জেতার মাইলফলক গড়ে তার দল। সাব্বির মিথুনের আরও একটি রিপোর্ট। লিটন দাসই বাংলাদেশ টি-20 দলটাকে এক সুতোয় বেঁধে নিজেকে নিয়ে গেলেন সফলতম অধিনায়কের আসনে। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে 5 সিরিজ জয়, এক বছরে সর্বোচ্চ টি-20 ম্যাচ জেতার রেকর্ডটাও তারই দখলে। 1.5 বছরে মানিয়ে নিয়েছেন বেশ। বিশ্বকাপের আগে নিজের স্কোয়াডটাও চূড়ান্ত করে ফেললেন। যদিও বিপিএলে অসাধারণ কিছু করলে সুযোগ মিলবে বাকিদেরও। যখন আমি হ্যান্ডওভার করেছিলাম, আমার দায়িত্ব এসেছিল, আমি চেষ্টা করেছিলাম টিমটাকে বিল্ড করার জন্য। আমার মনে হয় টিমটা যথেষ্ট পরিমাণে এখন গোছানো, রেডি ফর দ্য ওয়ার্ল্ড কাপ। বাট কেউ যদি এক্সট্রাঅর্ডিনারি পারফর্ম করে বিপিএলে, সেটা অবশ্যই সিলেক্টরদের চোখে পড়বে, এবং সিলেক্টররা যদি তাকে এইভাবেই চিন্তা ভাবনা করে ডিফারেন্ট কিছু হতেও পারে। সিরিজ শুরুর আগে টিম ম্যানেজমেন্টের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন এলকেডি। সিরিজ শেষে সে দ্বন্দ্ব মিটেছে ঠিকই, উড়িয়ে দিলেন অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন। একমাত্র আক্ষেপ নিজের পারফরমেন্স। এটা একটা বিশাল রোল, বিশাল দায়িত্ব। এটা যে কোনো মানুষ যে কোনো সময় ছাড়তে পারে না, এবং কোনো ক্রিকেট প্লেয়ারই এই জিনিসটা করবে না। ইনফ্যাক্ট আমিও করবো না। প্রত্যেকটা প্লেয়ারের একটা স্বপ্ন থাকে ওয়ার্ল্ড কাপ ইভেন্ট। সো ওই জায়গা থেকে বলবো যে না, কখনো এই জিনিস হবে না। হিট অফ দ্য মুভমেন্টে অনেক কিছুই হয়ে যায়, বোথ সাইডেই আমাদের হয়েছে। বাট যে জিনিসটা হয়েছে সেটা ভালো না, ক্রিকেটের জন্য ভালো না। নেক্সট টাইম থেকে এই জিনিসগুলো হবে না, এবং এরপরে আমরা সুন্দর করে বসে কথা বলেছি, এবং এটা ভালো একটা সলিউশনে এসেছি আমরা। জাতীয় দলের পাট চুকিয়ে বিপিএল এর ব্যস্ততায় জড়াবেন ক্রিকেটাররা। অধিনায়কের একটাই আবদার, ইনজুরি মুক্ত থাকে যেন তারই স্কোয়াডের সদস্যরা। অন্তত 10 ম্যাচ বাংলাদেশকে এই টি-20 ফরম্যাটের নেতৃত্ব দিয়ে লিটন কুমার দাসের সাকসেস পাওয়ার রেট সব থেকে বেশি। লিটন কুমার দাস এই দলটাকে বছর খানেকের কিছু বেশি সময় ধরে চিনে। সে জানে কোন পজিশনে কোন ক্রিকেটারকে নিয়ে তার বিশ্বকাপের যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চতে পরীক্ষাগুলো তিনি সামলাতে পারবেন। লিটন কুমার দাস ওই একটাই প্রত্যাশা করছেন, বাংলাদেশকে নিয়ে বিশ্বকাপের মঞ্চে অতীতের সব রেকর্ড ভেঙে ভালো একটা সাফল্য এনে দিতে। চট্টগ্রাম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এই ছিল প্রবাসী সময়ের সঙ্গে থাকুন সময়ের।